তো বন্ধুরা কেমন আছেন সবাই? ভেরি গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিওতে আজকে কথা বলতে যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে। অনেকে কমেন্ট করছেন, রাকেশ দা হুন্ডাই আর এই মারুতি দুটোর মধ্যে পার্থক্য কী আছে? হুন্ডাই আর মারুতি দুটো ব্র্যান্ড খুব ভালো, সেম টয়োটা, বাট হুন্ডাইয়ের একটু সার্ভিসিং চার্জেসটা একটু বেশি, লেবার চার্জেসটা একটু বেশি, বাট মারুতিতে অতটা বেশি না। প্লাস হুন্ডাইয়ের গাড়িতে যখনই গাড়ি একটু পুরনো হয় ইঞ্জিনের নয়েজটা খুব চোখে ধরা পড়ে। মারুতিতে কোনো রকম ইঞ্জিন নয়েজ হয় না। এই যে গাড়িটা চলছে, কোনো আওয়াজ পাচ্ছেন? কোনো আওয়াজ নেই। কিন্তু হুন্ডাইয়ের গাড়ি যখন একটু পুরনো হয়, গাড়িটার বয়স কিন্তু এখন 1 বছর 2-3 মাস হয়ে গেছে, তবুও কিন্তু গাড়িতে কোনো রকম আওয়াজ নেই। কিন্তু হুন্ডাইয়ের গাড়িতে একটু বেশি আওয়াজ করে। সেই আওয়াজটা নতুন নতুন অবস্থা কিছু বোঝা যায় না, বাট যখন গাড়ি একটু পুরনো হয় তখন খুব কানে আসে আওয়াজটা। যারা একটু এক্সপিরিয়েন্স ড্রাইভার তারা জানবে। এই জন্য যারা আমাকে কমেন্ট করছেন, রাকেশ দা যে আমি বেশি i10-এর ব্যাপারে বলছি না কেন, বিকজ i10 ওই সেম প্রবলেম দেয়। আমার 2-3টে বন্ধু রয়েছে যারা ইউটিউব লাইনেই রয়েছে, তাদের 3 জনের i10 আছে। তো প্রবলেম সেম, 3 জনের গাড়িতেই হচ্ছে ভাইব্রেশন নয়েজ আসছে। গাড়িটার বয়স কারোর 1 বছর 2 মাস, কারোর 8 মাস, মানে 1 বছরের মধ্যে গাড়িতে একটা নয়েজ আসছে, যেটা কিন্তু খুব বাজে ব্যাপার। তো i10-এর এই জন্যই, শুধু এই কারণেই, ভাইব্রেশন আর নয়েজের জন্য গাড়িটার রিসেল ভ্যালু অতিরিক্ত কম। তো আপনারা যারা ভাবছেন যে i10 নেবেন অথবা এরকম প্ল্যানিং করছেন, তো i10-এর জায়গায় আপনারা ব্যালেনো নিয়ে নিন অথবা সুইফট নিয়ে নিন, অনেকটা বেটার হবে দাদা। ঠিক আছে, 1 মিনিট আমি গাড়িটাকে একটু টার্ন নিয়ে নিই। এখানে একটা অন্ধকার জায়গা, ব্রিজের নিচ দিয়ে যাব, নৈহাটির মোড়টা এখানে। তো অনেকেই যারা জানে না, যারা বোঝে না, তারা আমাকে কমেন্ট করেছিল যখন আমি K10 যখন কিনেছিলাম, তখন তারা এটাই বলেছিল। 1 সেকেন্ড গাড়িটা ঘুরিয়ে নিই, খুব অন্ধকার। 1 মিনিট, ভিডিওটা কাট লাগিয়ে দেবো এখানে, ঠিক আছে? এবার বলি, আমি যখন K10 কিনেছিলাম ফার্স্ট টাইম, তখন কেনার পরে আমি যখন ভিডিও বানিয়েছিলাম, আমাকে অনেকে যারা আশেপাশে থাকে যারা, তারা বলেছিল, আরে রাকেশ, এই দামে তো এখন i10 চলে আসবে, i10 কেন নিলি না? i10 কেন নিলাম না সেটা হচ্ছে, এই যে গাড়িটা 2024 কিনেছি, তো আজকে 2025-এর ডিসেম্বর চলছে, 1 বছর 3 মাস বয়স। গাড়িটা প্রথম দিন যেমন ছিল আজও তেমনই আছে। 2028, 32, 34, 35-এ গিয়েও 2035-এ গাড়িটা সেম থাকবে, কিন্তু i10 তার আশেপাশেও থাকবে না। হুন্ডাইয়ের গাড়ি মোটামুটি খুব জোর বলছি 4 থেকে 5 বছর, আর ভাইব্রেশন স্টার্ট হতে মোটামুটি 60,000 কিলোমিটার, তারপরে কিন্তু হুন্ডার গাড়িতে প্রবলেম হয়। এর জন্যই তো ভাই, যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার তারা কেসগুলো জেনেছে, তারা কেসগুলো জানে। 1 মিনিট, হাইওয়ে ইন্টারসেকশন আছে, তো তারা জানে বলে কিন্তু তারা মারুতির গাড়ি কেনে। আর আপনারা ভাবেন যে এরা কি পাগল, এরা তো বিল্ড কোয়ালিটি খারাপ মারুতির, সবাই বলে, তো এরা মারুতির গাড়ি কেন কেনে? কেন 2 লক্ষ মারুতির বিক্রি হয় আর টাটা 40,000 বিক্রি হয়? কেন, কিসের জন্য? কারণ এটাই, মারুতির যে গাড়িগুলো সেগুলো টেকসই হয়, সে গাড়িগুলো বহু বছর চলে, কোনো রকম প্রবলেম হয় না। বাট অন্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো ক্ষণস্থায়ী। যারা যারা বিল্ড কোয়ালিটি দিয়ে গাড়ি ফাড়ি বিক্রি করছে, তাদের আর কোনো কাজ নেই, তাদের আর কোনো জিনিস নেই গাড়িতে বলার যে আমাদের গাড়িটা এই জিনিসটা ভালো আছে। সব কিছুই তো খারাপ, ওর জন্য তো বিল্ড কোয়ালিটি নিয়ে প্রচার চালাচ্ছে। ঠিক আছে, আর যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার তারা ভুক্তভোগী, তারা দেখেছে, তারা জানে যে হাইওয়েতে কী প্রবলেম হয়, ঠিক আছে, ভিড়ভাড়ে কী প্রবলেম হয়, এই গাড়িতে সাসপেনশন কীরকম কাজ করে, বর্ষাকালে কি হয়, গাড়ি খারাপ হয়ে গেলে সেটা সার্ভিস সেন্টারে গেলে কতদিনে ঠিক হয়, এই সমস্ত জিনিসগুলো যারা জানে তারা কোনোদিনই মারুতি, টয়োটা, হুন্ডাই ছাড়া গাড়ি নেবে না, আর তারা কোনোদিনই অন্য ব্র্যান্ড প্রিফার করবে না। আচ্ছা, এবার একটা ছোট্ট এক্সাম্পল দিই। আজ থেকে ঠিক 4-5 মাস আগের ঘটনা। একটা রিয়ার সেন্সার খারাপ হয়ে গেছিলো টাটা নেক্সনে। সেই গাড়িটাকে নিয়ে একটা কাস্টমার, ছোট্ট প্রবলেম, কোনো মেজর প্রবলেমও নয়, ডিসপ্লেতে একটা টিক 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 একটা সাউন্ড হয় না, পিছন দিকে ব্যাক করলে পরে সাউন্ডটা আসছিল না, একটা ছোট্ট ইস্যু। তো ওইটাকে, সেন্সারটাকে ঠিক করাতে হবে, সার্ভিস সেন্টারে নিয়ে গেলে করে দেবে। ওই ছোট প্রবলেমটাকে ঠিক করানোর জন্য যার গাড়ি, সে 8 থেকে 9 বার গেছে, তবুও সেই প্রবলেমটা ঠিক করতে পারিনি। সেই প্রবলেমটাকে 2 মিনিটে একটা মেকানিক, এই রাস্তার মেকানিক ঠিক করে দিয়েছে। তো এই হচ্ছে ওদের সার্ভিস। মানে কি বলবো, মানে সার্ভিস নিয়ে আমি বেশি কথা বলছি না। যাদের টাটার গাড়ি আছে তারা জানে। যদি এক্সপিরিয়েন্স করতে চান, যদি না মনে হয় যে না আমি মিথ্যে কথা বলছি, তাহলে গিয়ে টাটা সিয়েরা আছে, বুক করে দিন। মোটামুটি 1 বছর পরে গিয়ে আপনি আর জীবনে টাটার নাম করবেন না। ঠিক আছে, একটা মানে ফেসবুকে একটা পোস্ট এসেছিল, লেখা ছিল যে 70,000 টাটার সিয়েরা নাকি বুকিং হয়েছে। মানে হাসির ব্যাপার, যে কোম্পানির মানে 7খানা গাড়ি বিক্রি হয় না 6 মাসে একটা শোরুম থেকে, তার নাকি 70,000 বিক্রি হবে। এই সমস্ত গল্প কথা ওই ফেসবুক, ইউটিউবেই ভালো লাগে। ঠিক আছে, এই সমস্ত গাড়ি আজকে আছে, 2 বছর পরে নামও খুঁজে পাওয়া যাবে না। টাটা সাফারি কজন কিনে? যারা কিনেছে তারা কাঁদছে। আমারই শালাবাবু রয়েছে, শালা আছে, তার কিনেছে। ঠিক আছে, আমার বউয়ের বড় মামার ছেলে কিনেছে। আপনারা যদি গাড়ির অ্যাড্রেস দিতে চান আমি দিয়ে দেবো, ঠিক আছে, এসে কথা বলে নেবেন। মানে শুধু গালাগালি দেয় গাড়িটার উপরে, গাড়ি চালায় না। 1 বছরের মধ্যে মোটামুটি 20-30 বার খারাপ হয়েছে গাড়ি, কি যাচ্ছে তাই। আর বিক্রি করতে গেলে কেউ কেনে না, কেউ কেনে না ভাই। যেন এমন একটা গাড়ি নেবেন যে গাড়িটা টেকসই হয়। এবার বলি, যদি আপনার বাজেট মোটামুটি 6.5 লাখ টাকা
কি অতও না, 6 লাখ টাকা থাকে, তাহলে চোখ বন্ধ করে গো ফর সেলেরিও। কিন্তু সেলেরিওর মতো গাড়ি হয় না, ওটা এত একটা ভালো গাড়ি না। ওই গাড়িটা বহু বছর পরেও না সেম টু সেম থাকে, সেম K10, সেম অল্টো, সেম হচ্ছে আমাদের পুরনো ওমনি, এই সমস্ত গাড়িগুলো যত পুরনো তত ভালো, ঠিক আছে, কোনো রকম প্রবলেমই দেয় না। তো যারা যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা আমি কি এখন পুরনো অল্টো 800 নিতে পারবো, না একদম নেবেন না। পুরনো অল্টো 800 ভালো না, ওর বিল্ড কোয়ালিটিতে কিছুই নেই, না না বাইরে না ভেতরে, একেবারে পাপড়। সেম এসপ্রেসও নেবেন না সেকেন্ড হ্যান্ড, যদি সেকেন্ড হ্যান্ড নিতেই হয় তাহলে গো ফর সুইফট অথবা ওয়াগনার। বিকজ ওয়াগনারের যে মডেলগুলো বেরিয়েছিল মানে পুরনো, সেগুলো বিল্ড কোয়ালিটি একটু ভালো ছিল, অনেক পুরনো বলছি। মাঝখানে বলে দিচ্ছি 2021 থেকে 2024-এর মধ্যে কোনো রকম ওয়াগনার নেবেন না। যদি আপনি 2024-এর ওয়াগনার পাচ্ছেন নিতে পারেন, বিকজ 24 আগস্টের পরে ওয়াগনার, ব্যালেনো, K10 এই তিনটে গাড়ির বাইরের বডি মেটালটা মোটা হয়েছে। এটা কিন্তু কেউ বলে না, কেউ জানেও না। কী করে আমি জানলাম? আমি মারুতির সাথে যুক্ত ছিলাম, আমার অনেক বন্ধু এখনও কলিগ যারা অ্যাসেম্বলিং ইউনিটে আছে, তারা কিন্তু আমাকে বলেছে যে গাড়ির যে মেটাল সেটা কিন্তু পুরু একটু মোটা। কার ব্যালেনোর হয়েছে মোটা, ওয়াগনার হয়েছে, K10 হয়েছে। এসপ্রেসো যেমন আগে ছিল এখনও তাই আছে, এর জন্যই এসপ্রেসোকে 0 স্টার দেওয়া হয়েছে। একেবারেই পাতলা, মানে ছোটোখাটো সাইকেল ধাক্কা লাগলেও গাড়ির বডি এরকম পুরো তেবড়ে যাচ্ছে। এই জন্য যারা যারা বলছেন না আমি এসপ্রেসো নেবো, এসপ্রেসো খুব ভালো গাড়ি, আপনি ভুল বলছেন। দাদা আমি তো এই গাড়ি লাইনে আছি মোটামুটি 18 বছর ধরে, আমি তো কোম্পানির সাথেও ডিল করেছি, দেখেছি কোন কোন কোম্পানির ব্র্যান্ড কোন কোন গাড়ি বিক্রি করার জন্য আমাকে পুশ করছে। এবার বলি যে গাড়িগুলো নিয়ে আমি কথা বলি, যে প্রবলেমগুলো বলি সেই প্রবলেমগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, ঠিক আছে। যেরকম ইগনিশে যারা যারা ইগনিশ কিনেছেন, যারা রেগুলার গাড়ি চালান, আমি বলছি না সমস্ত ইগনিশে সেম প্রবলেম আছে, বাট যারা যারা রেগুলার গাড়ি চালাচ্ছেন তাদের কিন্তু একটা প্রবলেম কমন, সাসপেনশন টাইট। এক সেকেন্ড, গাড়িটাকে এখান থেকে আমি সরাই, কেন গাড়িগুলো যেভাবে এখান থেকে যাচ্ছে গা ঘেঁষে, এটা খুবই রিস্কি। আর কিছু রিক্সা রয়েছে যারা একেবারে গা ঘেঁষে যাচ্ছে, ঠিক আছে, সরিয়ে নিই। এবার ইগনিশের যেটা প্রবলেম সেটা হচ্ছে মেন ইস্যু তাদের সাসপেনশন আর স্টিয়ারিং। যখন গাড়ি একটু পুরনো হয় তখন ইগনিশে হুইল আর স্টিয়ারিংয়ের অ্যালাইনমেন্টের প্রবলেম হয়। মানে মনে হয় যখন গাড়িটাকে আমরা স্ট্রেট রেখে চালাচ্ছি স্টিয়ারিংটা অটোমেটিক ডান দিক বাদিক করছে, বাট স্টিয়ারিংয়ে হাত না দিয়ে গাড়িটাকে আমি যদি স্ট্রেট চালাই স্টিয়ারিংটা সোজা থাকবে, স্ট্রেট থাকবে, সেটা কিন্তু ইগনিশে হয় না, ঠিক আছে। সেই প্রবলেমটা মানে আছে, এটা ইগনিশে আছে, আর মারুতি রিটসেও ছিল সেম প্রবলেম। এই জন্য যারা যারা চিন্তাভাবনা করছেন যে না আমি ইগনিশ নেবো, দাদা ইগনিশটা খুব স্টাইলিশ দেখতে কম্পেয়ার টু K10, তো আমার মতে ইগনিশ নেবেন না, সেখানে আপনি এক্সট্রা নিয়ে নিন, ঠিক আছে। যদি মনে হয় যে না আমি K10 পছন্দ না, একদম অনেকের আছে K10 পছন্দ না, ঠিক আছে, তো গাড়ি দেখে যদি গাড়ি নিতে হয় সেটা নতুন কাস্টমাররা করে। কারণ আপনি যদি K10টাকে নেন তাহলে পরে এই গাড়িটা নেওয়ার পরে 10 বছর পরেও পস্তাবেন না, কিন্তু এক্সট্রা নিয়ে পস্তাতে হবে, ঠিক আছে। ইগনিশ নিয়ে তো ভাই 4 বছর 5 বছর পরেই পস্তাতে হবে। কারণ আমার কাছে অনেকেই কমেন্ট করছে রেগুলার, রাকেশ দা ইগনিশের মাইলেজ 12-13 পাচ্ছি, কেন? ইগনিশের মাইলেজ খুবই কম, ঠিক আছে, 12-13ই দেয়, আর ভিড় ভাড়ে ওই 11-10, আর হাইওয়েতে উঠে কখনো কখনো 13-14-15, তার উপর দেয় না। প্রচণ্ড আনঅপটিমাইজড কার বলতে গেলে, কারণ গাড়িটার যেটা ডিজাইন সেটাতে কিছু ফ্লস রয়েছে, মানে প্রবলেমস আছে, পেছন দিকে চাকাটা বার করা, তার জন্য গাড়ির স্টিয়ারিং আর হুইলের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন খেয়াল করে, ইগনিশের যে চাকাটা, সামনের চাকাটা সামনে, পেছনের চাকাটা বাইরের দিকে, মানে চাকাটা কিন্তু সেম অ্যালাইনমেন্টে নেই, এর জন্যই প্রবলেমটা বেশি হয়। কোনো গাড়িতে দেখেছেন সামনে দুটো চাকা পেছনে দুখানা চাকা সেম লাইনে, মানে এরকম সেম লাইনে থাকে, এরকম কখনো একটা চাকা এখানে একটা চাকা এখানে, মানে এরকম, এটা হচ্ছে ইগনিশ। বাট অন্য গাড়িতে এরকম চাকা পেছন পেছন থাকে। তো সবসময় এটা খেয়াল রাখবেন, যখনই গাড়ি নিচ্ছেন সে গাড়ির অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, সে গাড়ির সাসপেনশন যেন ঠিক থাকে, গাড়িটার মাইলেজ যেন ঠিকঠাক দেয়। আর 1000 সিসির গাড়ি নেবেন যদি ডেলি গাড়ি চালাতে হয়। আর যদি মনে করেন যে না আমাকে ডেলি গাড়ি চালানোর দরকার নেই, আমি অল্প স্বল্প গাড়ি চালাবো, তাহলে পরে 1.2 ব্যালেনো নিয়ে নিন, নয়তো ডিজায়ার নিয়ে নিন, ঠিক আছে, নয়তো এক্সট্রাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এক্সট্রার কারা নেবে? যারা যারা মাসে 4 দিন 5 দিন গাড়ি বার করবে, মাইলেজ নিয়ে কোনো প্রবলেম নেই, তাহলে এক্সট্রা নিয়ে নিন। কারণ এক্সট্রার মাইলেজ কিন্তু প্রচণ্ড খারাপ, 11 কি 12, নর্মাল রাস্তায় ভিড় রাস্তায় 9, 10, 11, 12, 9, 10, 11, 12, আর হাইওয়েতে গিয়ে ওই 15, 16 ম্যাক্সিমাম, তার উপর দেয় না এক্সট্রা। এবার যাদের বাজেট মোটামুটি 20 লাখ টাকার আশেপাশে, তারা কিন্তু ভুল করছেন, এতটা টাকা খরচা না করে মোটামুটি টাকা একটু বাঁচিয়ে ওই 11,30,000, 11,20,000-তে আপনারা ভিক্টোরিয়াস নিন। কারণ এই গাড়িটা এই 11 লাখ টাকার বাজেটে আর কোনো ব্র্যান্ডের গাড়ি নেই যে এতটা ভালো বিল্ড কোয়ালিটি দিচ্ছে, যে এতটা ভালো ফিচার্স দিচ্ছে, যে এতটা ভালো গাড়ির কোয়ালিটি দিচ্ছে। 11,30,000 টাকাতে ভিক্টোরিয়াস নিয়ে নিন। এই গাড়িটা কি বলবো, যত বলবো তত কম হবে, চোখ বন্ধ করে নিয়ে নিন। ব্রেজা, আর্টিগা, ক্রেটা, এই সমস্ত গাড়ি, ইভেন XUV 700-এর থেকেও বেটার কমফোর্ট আছে। XUV 700-এ কিন্তু অনেক সেন্সারের প্রবলেম আছে, বর্ষাকালে কিন্তু 3-4 বছর পরে বর্ষাকালে গাড়ি প্রবলেম দেয়। মাহিন্দ্রার গাড়ি কিন্তু প্রচণ্ড প্রবলেম দেয়। যারা যারা মাহিন্দ্রার গাড়ি নিচ্ছেন
তারা ভুগবেন, আমি আপনাকে বলে দিচ্ছি গ্যারান্টি। গাড়ি যখন একটু পুরনো হবে, আমার জানাশোনো মহিন্দ্রা স্করপিও 2.5 বছর পর বিক্রি করে দিল, সেই কিনলো আবার XUV500 বিক্রি করে দিল, এখন সে ইউজ করে XL6। মানে সে ঘুরে ফিরে সমস্ত ব্র্যান্ড ঘুরে ফিরে টাকা পয়সা জলে ঢেলে নষ্ট করে লাস্টে এসে মারুতি কিনেছে। তো প্রথমে যদি তুমি XL6 নিতে তাহলে তো টাকাটা নষ্ট হতো না। একটা গাড়িকে 2 বছর পরে বিক্রি করা মানে সেটা তো লস। আপনি যদি এখন মাহিন্দ্রা XUV700 কিনছেন অত লক্ষ টাকা দিয়ে, 16 লাখ 17 লাখ 15 লাখ টাকা দিয়ে, যে কোনো মডেল বলছি, সেটাকে যদি আপনি 4 বছর পরে বিক্রি করতে যান, সেই গাড়িটার দাম 7 লাখ টাকা পাবেন না। বাট যদি 11 লাখ টাকার ভিক্টোরিয়াস নিচ্ছেন, এই গাড়িটাতে কিন্তু আপনি 5 বছর 6 বছর পরে গিয়েও 7 লাখ 8 লাখ টাকা পেয়ে যাবেন। কোথায় 11 লাখটা 8 লাখ হচ্ছে, কোথায় 17 লাখটা 6 লাখ হচ্ছে। টাটা নেক্সন 3.5 লাখ টাকা বিক্রি হয়েছে, 3.5 লাখ। সেই গাড়িতে কোনো রকম প্রবলেম নেই, বাট কাস্টমার ফার্স্ট্রেটেড, যা দাম পেয়েছে দিয়ে দিয়েছে। টাটা টিয়াগো বিক্রি হয়েছে 1,80,000 টাকাতে, 1.5 মাসের গাড়ি, 1.5 বছরের গাড়ি, 1 বছর 4 মাসের গাড়ি। তো যখনই কোনো গাড়ি নিচ্ছেন, যাতে টাকাটা আপনাকে মানে জলে না দিতে হয়, ঠিক আছে, তার জন্য এমন ব্র্যান্ডের সাথে যাবেন যেটার রেসপন্স খুব ভালো, যেটার সাপোর্ট খুব ভালো, যে গাড়িটা টেকসই বেশি হয়। রিলায়েবিলিটি হচ্ছে সব থেকে মেইন জিনিস এই গাড়ির ফিল্ডে, ঠিক আছে। গাড়ির ডিজাইন কীরকম, গাড়ির বিল্ড কোয়ালিটি কীরকম, এই সমস্ত নতুনরা দেখে, পুরনো ড্রাইভাররা রিলায়েবিলিটি দেখে, গাড়িটা টেকসই দেখে, সাপোর্ট দেখে, ঠিক আছে। কারণ একটা গাড়ি কেনার পরে সেই সার্ভিস সেন্টার হচ্ছে মেন। কারণ একটা গাড়িকে মেনটেন করে সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টার যদি খারাপ হয়, সেই ব্র্যান্ডের গাড়ি নিয়ে লাভ কি ভাই, ঠিক আছে। তো এই জন্যই তো এরা এই সমস্ত ফলস ফেক ক্লেম করে যে বিল্ড কোয়ালিটি ভালো। সমস্ত গাড়ি বিল্ড কোয়ালিটি সেম, কোনোটাই ভালো না, কোনোটাই খারাপ না। ভালো করে চালাতে পারলে সব ভালো, চালাতে না পারলে সব খারাপ। বোঝা গেল? তো মধ্যে কথা, আপনাদের যদি বাজেট 6 লাখ টাকার আশেপাশে থাকে, চোখ বন্ধ করে সেলেরিও অথবা কেটেন, ঠিক আছে। আর সেলেরিও নিলে পারে ওটার এক্স্যাক্টলি ZXi নেবেন, যদি বাজেট অসুবিধা হয় তাহলে VXi নেবেন। আর VXi প্লাস নেবেন এসপ্রেসোর, যদি ভিড়ভাড়ে চালাতে হয়। অল্টো কেটেন VXi প্লাস নেবেন, ঠিক আছে। সুইফটের VXi নেবেন, ডিজায়ারের LXi নেবেন, পরে গিয়ে যা আছে লাগিয়ে নেবেন, পরে গিয়ে VXi করে নেবেন। কারণ সুইফটের ডিজায়ারের LXi আর VXi দুটোর মধ্যে প্রায় 90-80 হাজার টাকার পার্থক্য রয়েছে। কেন খরচা করবেন? একটা মিউজিক লাগিয়ে নেবেন, সেন্ট্রাল লকিং তো পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এই গেল মধ্যে কথা। এবার আপনারা কোন গাড়ি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কোটেশনে কোনো কোটেশন পেয়ে থাকেন, কত কি দাম পড়ছে কোটেশনে, আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার গাইস, লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই, টেক কেয়ার।